আমি হাতির পিঠে চড়েছি, তাই এখন গাধার পিঠে চড়া সম্ভব নয়। ঠিক এইভাবেই অপমান করেছিলেন নবাব বেগম লুৎফুন্নেসা মির্জাফর আর তার পুত্র মীর মিরনকে। 1740 খ্রিস্টাব্দে লুৎফুন্নেসা জন্মগ্রহণ করেন। লুৎফুন্নেসা প্রথম জীবনে ছিলেন মুর্শিদাবাদের নবাবের হারেমের একজন সাধারণ হিন্দু পরিচারিকা হিসাবে। তার নাম ছিল রাজকুনওয়ার। রাজকুনওয়ার নবাব সিরাজউদ্দৌলার মা আমিনা বেগমের দেখাশোনার দায়িত্বে ছিলেন। তার রূপ সৌন্দর্য এবং মধুর ব্যবহারে নবাব সিরাজউদ্দৌলা আকৃষ্ট হয়েছিলেন। এর অনুরোধে মা আমিনা বেগম রাজকুনওয়ারকে ছেলের সেবায় নিয়োজিত করেন। এক পর্যায়ে সিরাজউদ্দৌলা তাকে বিয়ে করেন এবং ইসলাম ধর্মে গ্রহণ করতে বলেন। লুৎফুন্নেসা ইসলাম ধর্ম গ্রহণ করলে তার নাম রাজকুনওয়ার থেকে লুৎফুন্নেসা বেগম রাখা হয়। লুৎফুন্নেসা ছিলেন নবাব সিরাজের তৃতীয় স্ত্রী। সিরাজউদ্দৌলার প্রথম বিয়ে হয়েছিল 1746 সালে ইরাজ খানের মেয়ে উমাদাতু নিসার সাথে। প্রথম স্ত্রীর গর্ভে সিরাজউদ্দৌলার কোনো সন্তান ছিল না। সন্তান না থাকায় নবাব আলীবর্দী খাঁ নাতি সিরাজকে লুৎফুন্নেসার সাথে আবার বিয়ে দেন, কোটি টাকা খরচ করে ও বিপুল উৎসব আয়োজন করে। তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় একমাত্র কন্যা সন্তান জোহারা। ধীরে ধীরে লুৎফুন্নেসা বেগম সিরাজউদ্দৌলার প্রধান স্ত্রীতে পরিণত হন। তবে তার এই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। চারদিক থেকে ঝড় শুরু হলো, জীবন ওলটপালট হয়ে গেল। 1757 সালে পলাশীর যুদ্ধে নিজ মানুষের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের ফলে নবাব সিরাজউদ্দৌলা সেই যুদ্ধে পরাজিত হন এবং পরাজিত হওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন সেই স্থান ছেড়ে তিনি পালাবেন। তিনি একা যেতে চেয়েছিলেন, কিন্তু লুৎফুন্নেসা তাকে সঙ্গী করার জন্য আকুল আবেদন জানান। পরে সিরাজউদ্দৌলা তার বিশ্বস্ত স্ত্রী লুৎফুন্নেসা এবং মেয়ে জোহারা এবং একজন অনুগত নপুংসককে নিয়ে গভীর রাতে নির্ভীতে মুর্শিদাবাদ শহর ত্যাগ করেন। হতভাগ্য সিরাজ ও তার পরিবার সহ মির্জাফরের ভাই মীর দাউদের হাতে রাজমহলে ধরা পড়েন। পরে সিরাজউদ্দৌলাকে হত্যা করেন আর স্ত্রী লুৎফুন্নেসাকে প্রথমে মুর্শিদাবাদের কারাগারে ও পরে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে 7 বছরের জন্য বন্দী করে রাখা হয়। কারাগারে লুৎফুন্নেসা এবং তার শিশুকন্যা জোহারা 4 বছরের বন্দী জীবন কাটান। 7 বছর পর 1765 সালে ঢাকার জিঞ্জিরা বন্দিখানা থেকে মুক্তি পেয়ে মুর্শিদাবাদে গেলেন লুৎফুন্নেসা। সিরাজের মৃত্যুর পর লুৎফুন্নেসা বেগম প্রায় 30 বছর আরও বেঁচে ছিলেন। নবাবী রাজ অনন্তপুরে নিষ্পেষণ ও জীবনের বাকি দিনগুলো নিদারুণ সংগ্রাম ও সীমাহীন কষ্টের মধ্যে কাটিয়েছিলেন, যা বর্ণনা করা খুবই অসাধ্য ব্যাপার। নবাব সিরাজউদ্দৌলার হত্যার পর মীর কাসিম লুকানো সোনা রূপার সন্ধান চেয়ে লুৎফুন্নেসাকে বারবার অমানবিক অত্যাচার করেছেন। এদিকে মির্জাফরের ছেলে এবং মির্জাফর দুজনেই বারবার লুৎফুন্নেসাকে বিবাহের জন্য প্রস্তাব দেন এবং সেই প্রস্তাব বারবার তিনি প্রত্যাখ্যান করে বলেছিলেন, আমি হাতির পিঠে চড়েছি, তাই এখন গাধার পিঠে চড়া সম্ভব নয়। ঠিক এইভাবেই অপমান করতেন তিনি প্রতি মুহূর্তে। আসলে নবাব সিরাজের চরিত্রের বিরাট প্রভাব পড়েছিল লুৎফুন্নেসার ওপর, ফলে তিনি উন্নত চরিত্র গুণাবলীর অধিকারিণী হয়েছিলেন। সারা জীবন সিরাজউদ্দৌলার প্রতি অনুরক্ত ছিলেন। লুৎফুন্নেসা খোশবাগে সিরাজউদ্দৌলার কবরের পাশে একখানি কুঁড়ে ঘর তৈরি করে বাকি জীবনটা সেখানেই কাটিয়ে দেন। তিনি ছিলেন বড় বিদুষী ও মহীয়সী এক নারী, যে কারণে জীবনের সব লোভ ও আয়েশ আরাম পরিত্যাগ করে প্রিয় স্বামীর ধ্যানে কাটিয়ে দেন। তিনি মাসিক যে মাসোহারা পেতেন সেটা দিয়ে প্রতিদিন কাঙালি ভোজের ব্যবস্থা করতেন। তিনি সুদীর্ঘ 30 বছর এভাবে স্বামীর কবরের সেবা যত্ন করে গেছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতি মাসে মাত্র 350 টাকা তাকে অনুদান দিত। তা দিয়েই সমাধিস্থল লুৎফুন্নেসা প্রতিদিন পবিত্র কুরআন তেলাওয়াত করতেন এবং সন্ধ্যায় সেখানে মোমবাতি জ্বেলে দিতেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি লুৎফুন্নেসা ও তার মেয়ের ভরণ পোষণের জন্য মাসিক 600 টাকা বরাদ্দ করেন। ক্লাইভের নির্দেশে লুৎফুন্নেসা ও তার মেয়ে জোহানারাকে মুর্শিদাবাদে আনা হয়েছিল। মুর্শিদাবাদে আসার কয়েক বছর পরই একদমই ভেঙে পড়েন লুৎফুন্নেসা। মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু বিয়ে দেওয়ার মতো কোনো সামর্থ্য ছিল না তার। 1764 সালে মাত্র 14 বছর বয়সে
অবশেষে জোহরার বিয়ে হয়েছিল, তবে তার দুঃখ ফুরায় নাই। হঠাৎই জামাই মারা গেলেন। তারপর আরেকটি বড় আঘাত এলো 1774 সালে। মেয়ে জোহানারাও তাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেলেন। কন্যার মৃত্যুতে এবার একেবারেই ভেঙে পড়েছিলেন নবাব বেগম লুৎফুন্নেসা। দুঃখ, কষ্ট, বেদনা, বঞ্চনা, লাঞ্ছনা নিয়ে 1790 সালে লুৎফুন্নেসা পৃথিবীর মায়া ত্যাগ করেন। লুৎফুন্নেসা ও নবাব সিরাজউদ্দৌলার প্রেম ও ভালোবাসা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত। এক নারী কতখানি ত্যাগ স্বীকার করতে পারে তা হয়তো লুৎফুন্নেসার জন্ম না হলে অজানাই থেকে যেত। বহুবার ক্ষমতাবান পুরুষ দ্বারা বিবাহের প্রস্তাব পেয়েও নাকাচ করে বেঁচেছিলেন মৃত স্বামীর স্মৃতি আঁকড়ে। কি দুর্দশায় না দিন কেটেছিল এই নবাব পত্নীর, তবুও তার চরিত্রে এক ফোঁটা দাগ লাগাননি। মানবজাতি যতদিন থাকবে ইতিহাসের পাতায় লুৎফুন্নেসা অমর এক নারী হিসাবে বেঁচে থাকবেন।